সে সঙ্গে তার কাছ থেকে আমরা জানব সমসাময়িক আমেরিকান কবিতা সম্পর্কে, সে সঙ্গে সমসাময়িক বাংলা কবিতা এবং আমেরিকান কবিতা নিয়ে তিনি তুলনামূলক আলোচনা করবেন। আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, বিশেষত এই জায়গাটা আসলে খুঁজে পাওয়া অনেকের জন্যই কঠিন ছিল। এবং যে স্পেসটি আমরা আজকে ব্যবহার করছি এটি একটি আর্ট গ্যালারি, গড়ন আর্ট গ্যালারি অ্যান্ড রিসার্চ সেন্টার। এটা আমাদের বরেণ্য চিত্রশিল্পী ও ভাস্কর শিল্পী অনিক রেজার একটি প্রতিষ্ঠান। তিনি অত্যন্ত শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানটি রংপুরে গড়ে তুলেছেন। আমরা জানি আমাদের পিছিয়ে পড়া এই তিস্তা অঞ্চলের অবহেলিত এই অঞ্চলে আমরা জানি যে এখানকার শিল্প সাহিত্য শিক্ষা থেকে একটা সংকটময় মুহূর্ত চলছে, রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক একটা জায়গায় জটিলতা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখানে মুক্ত চিন্তা করা অনেক কঠিন। সে জায়গা থেকে আমাদের এই প্রয়াসের সঙ্গে যারা যোগ দিয়েছেন তাদের প্রতি আবারও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আজকের আয়োজনের সূচনা করতে যাচ্ছি। শুরুতেই আমি এই আজকের আয়োজনে যিনি অত্যন্ত সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিখ্যাত ফটোগ্রাফার আমাদের ফিরোজ চৌধুরী ভাই, আমি তাকে আত্মঅভিভাষণ জানানোর জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে আত্মঅভিভাষণ জানাবেন আমাদের বিখ্যাত ফটোগ্রাফার ফিরোজ চৌধুরী। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে আপনারা যারা এসেছেন সুধীজন, আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বন্ধু অনিক রেজার গড়ন আজকে উজ্জ্বল নক্ষত্রে পরিণত হয়েছে। এখানে অনেক গুণীজন মানুষের সাথে অনেক দিন পর দেখা হলো, তার মধ্যে হাক্কানি মামা নিঃসন্দেহে অনেক দিন পর মামার সাথে দেখা হলো। যাই হোক, কথা বাড়াই না। এত সুন্দর একটা আয়োজনের সাথে আমাকে রবি হঠাৎ করে যুক্ত করে ফেললো, তো আমি সত্যি আমার খুব ভালো লাগছে যে আমাদের প্রবাসী বড় ভাই উনি অনেক গুণী কবি। যদিও আমি মোটামুটি পড়াশোনার মধ্যেই থাকি, কিন্তু আনফর্চুনেটলি আমি মানে স্বীকার করেই বলি যে আমার আসলে ওনার কবিতা কখনো পড়া হয়নি। তো আজকের পর থেকে নিশ্চয়ই আমি ওনার কবিতা পড়বো এবং নিশ্চয়ই আমরা ওনার কবিতা কোথায় পাওয়া যায়, বই থাকলে সেগুলো আমি নিশ্চয়ই কালেক্ট করে নেব। আর সবাই আপনারা এসেছেন। কবিতা একটা গানের অনুষ্ঠানে যে পরিমাণ মানুষ ছুটে আসে, নাটকে আসে, কবিতায় কম আসে, কিন্তু আমি সত্যি মানে বিমোহিত এবং আনন্দিত যে আমাদের সিট পরিপূর্ণই বলা চলে, আরও অনেকেই আসবে। তা আমার খুবই ভালো লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, গরমের জন্য দোয়া করবেন, অনিক রেজার জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে অনিক রেজা একজন গুণী ভাস্কর চিত্রশিল্পী। অনিকের স্ত্রী কাঁকন, সেও চিত্রশিল্পী এবং অত্যন্ত ভালো গান করেন আর কি। তো আমরা অবশ্য ভাইয়া যেহেতু অ্যাভেলেবেল ছিলেন না, উনি বদরগঞ্জে ছিলেন, ওনার সাথে কথা বলার তেমন সুযোগ হয়ে ওঠে নাই ঘন ঘন। ফলে আমরা হয়তো শুরুতে কাকনের দুই একটা গানও শুনতে পারতাম, সেটা আমরা মিস করলাম। তো যাই হোক, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। নিশ্চয়ই আমাদের সকলের ভালো লাগবে। আমরা সবাই চেষ্টা করব শেষ পর্যন্ত থাকার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বল্প ভাষায় অত্যন্ত কথা বলার জন্য বিখ্যাত ফটোগ্রাফার আমাদের ফিরোজ চৌধুরী ভাইকে। ফিরোজ চৌধুরী ভাই তার পেশাগত জীবনে দীর্ঘদিন প্রথম আলোর সঙ্গে ছিলেন এবং বর্তমানে তিনি প্রথম আলোর বড় একটা দায়িত্ব নিয়ে রংপুরে অতিথি হতে যাচ্ছেন। এটা আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে এবং তাকে সঙ্গে নিয়ে আমরা আত্মসভার পথ চলাটাকে আরও দৃঢ় করতে চাই। মুক্তবুদ্ধি চর্চা, মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের যে সামনে যে বড় লড়াইটা, সেই লড়াইটা আমরা বিজয়ী হতে চাই। আমি এ পর্যায়ে যে কবি সম্পর্কে একটু না বললেই নয়, কারণ কবি আসলে রংপুরের মানুষ, তিনি রংপুরে তার জন্ম, তার শেকড়টা এখানে, তার মনটাও এখানেই পড়ে থাকে, কিন্তু রংপুরের মানুষের সঙ্গে তার সরাসরি সংযোগটা হয়ে ওঠে। তা আমরা চেষ্টা করছি আর কি তাকে আপনাদের মাঝে পরিচিত করে তোলার জন্য। তো এই পর্যায়ে আমি তার সংক্ষিপ্ত পরিচয়
উপস্থাপন করছি। 26শে ডিসেম্বর বাংলাদেশের রংপুরে তার প্রাথমিক বিদ্যাপাঠ স্থানীয় স্কুল ও কলেজে। 1982 সালে যান আমেরিকায়। সেখানে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য এবং শিক্ষাশাস্ত্রে উচ্চতর শিক্ষা লাভ করেন। 1990 সন থেকে তিনি নিউ ইয়র্ক সিটির শিক্ষা বিভাগে ইংরেজি শিক্ষক এবং মেন্টর হিসেবে কাজ করেছেন। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত আমেরিকান কবি লুইস গ্লিকের কবিতা প্রথম অনুবাদ করেন 2005 সালে। এছাড়াও তিনি নিউ ইয়র্ক সিটির কুইন্স বাউন্ড 2020 অডিও সংকলনে একমাত্র কবি শামস-আল মোমিনের কবিতা বাংলা ইংরেজি দুই ভাষায় অন্তর্ভুক্ত হয়েছেন। তিনি প্রায়ই নিউ ইয়র্কের বাউয়ারি পোয়েট্রি ক্লাবে এবং নিউ ইয়র্কান পোয়েটস ক্যাফেতে নিজের লেখা ইংরেজি কবিতা পাঠ করেন। 2023 জানুয়ারি মাসে ফার্স্ট থার্সডেতে ফিচার পোয়েট হিসেবে একক কবিতা পাঠ করেন তিনি। সম্প্রতি লস অ্যাঞ্জেলেস থেকে প্রকাশিত দ্য লস অ্যাঞ্জেলেস রিভিউতে প্রকাশিত হয়েছে তার লেখা কবিতা। তার প্রকাশিত কবিতা বইয়ের সংখ্যা 7। 1990 দশকের শেষে মমিন সাহিত্য পত্রিকা আকারিকার সম্পাদনা করেন। তারও আগে 1985 সালের 10 জানুয়ারি আমেরিকা থেকে প্রকাশিত বাংলা ভাষার প্রথম নিয়মিত সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক দিগন্ত প্রকাশ শুরু করেছিলেন। তিনি সে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। আমাদের মাঝে তিনি উপস্থিত হয়েছেন। রংপুরবাসীর পক্ষ থেকে আমরা তাকে করতালির মুখে অভিনন্দন করি। এবার মঞ্চে আসবে আমাদের কবি শামস আল মোমিন। আজকের কবিতা সন্ধ্যায় আমরা তার কবিতা পাঠ শুনব। কবিতা পাঠ পরবর্তী সময়ে আমরা যে সূচিগুলো রেখেছি সেই সূচি অনুযায়ী আপনারা একটু ধৈর্য সহকারে উপভোগ করবেন এবং এর মাঝে যদি কারো যদি চা খেতে ইচ্ছে করে পাশে আমাদের চা রাখা হয়েছে, আপনারা চা খেতে পারবেন। এখানে ফ্লাস্কে কফি আছে, বুঝছেন? আমাকে 15 মিনিট করে কফি দিতে ফ্লাস্কটা দেখা যাচ্ছে না। তুমি থাকবে, ঠিক আছে? শুভ সন্ধ্যা, আপনারা শুনতে পাচ্ছেন? প্রথমেই আমি ধন্যবাদ জানাই যারা আয়োজন করছেন আর যারা এসছেন এখানে। একটা জিনিস ভালো লাগছে যে সব বয়সের লোক এসছেন, কলেজের ছাত্র আছে এখানে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, হ্যাঁ, সবাই গুণীজন। আমি ঢাকায় বিভিন্ন অনুষ্ঠানে যাই যখন থাকি দেশে, তো ঢাকায়ও কিন্তু এত লোক খুব কম সাহিত্য অনুষ্ঠানে হয়, বিশেষ করে কবিতা অনুষ্ঠান হলে লোকের সংখ্যা আরও একটু কমে যায়। তো সেদিক থেকে বলা যায় যে আপনাদের উপস্থিতি এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল, নো ডাউট অ্যাবাউট ইট। তো আমাকে অনুরোধ করা হয়েছে কিছু কবিতা পড়ার জন্য, আমি কিছু কবিতা পড়ব, মাঝে মধ্যে আপনার সাথে কথা বলব। তো ইতিমধ্যে শুনে ফেলেছেন যে আমি বাইরে থাকি মানে আমি নিউ ইয়র্ক শহরে বাস করি ওখানে। তা আমাদের একটা বদনাম আছে, বদনামটা রংপুরের মানুষ করে না কিন্তু ঢাকার মানুষ করে, যে ওরা তো বিদেশে থাকে, ওরা আবার কি বাংলা কবিতা লিখবে, এরকম একটা ধারণা আছে। তো ওইটার একটা স্বীকারোক্তিমূলক কবিতা দিয়ে আমি শুরু করি কবিতা পড়া। হ্যাঁ, তো প্রথম আমি নিজেই সমালোচক হিসাবে এই কবিতাটা লিখেছি। কবিতাটার নাম হচ্ছে আমার কবিতা নিয়ে কবিতা। নিজের কবিতার সমালোচনা নিজেই করছি। এই কবিতাটা অনেকে পড়ে থাকবেন হয়তো, গত সপ্তাহে ঢাকার প্রথম আলো পত্রিকায় প্রকাশ হয়েছিল।
আমার কবিতা বাংলায় লেখা। এরা চর্যাপদ চেনে, বৈষ্ণব কবিতার দিনক্ষণ জানে। এরা বিহারীলাল, জয় গোস্বামী, সৈয়দ হকের সাথে আড্ডা দেয় ঘন ঘন। এরা মুগ্ধ লালন, কীর্তন, ভাটিয়ালি গানে। আমার কবিতা রবীন্দ্রনাথের মতো বাংলা কবিতা। লন্ডন, টরন্টো, নিউ ইয়র্ক ঘুরে ফিরে সরিষা ক্ষেতের আল ধরে শিশির ভেজা পায়ে ওরা মরিচ দোলে পিষে পান্তা খায় মাটির শান্তিতে। আমার কবিতা হাটের রোগীর মতো নিয়ম করে হাঁটাহাঁটি করে গ্লোবাল ভিলেজে, মাপযোগ করে বায়ুর আর্দ্রতা, নদীর নাব্যতা, কাব্যের স্নিগ্ধতা। আমি বলি, কোন সাধু কোন বনে বসে করেছে সাধন, তাতে কি আসে যায়। এর পরের কবিতার শিরোনাম হচ্ছে হাত। এই আমাদের যে হাত আছে, লোকে বলে আমার হাতে জাদু আছে। আর শুনতে শুনতে একদিন আমিও বিশ্বাস করতে শুরু করি। আমার প্রতিটা নিঃশ্বাস দুহাত স্পর্শ করে, কিন্তু কোনোদিন উল্টে পাল্টে দেখিনি। হাতের তালুতে কি বিচিত্র সব রেখা, কোনো কোনো রেখা খুব স্পষ্ট এবং দীর্ঘ, বিশেষত ভাগ্য রেখা। আরও ছোট ছোট অসংখ্য, আমি কখনো গুনেও দেখিনি। হাতের 5টি আঙুল, ছোট বড়, কিন্তু ওরা নিজ নামে খ্যাত। মাঝে মাঝে ভাবি, দুর্দান্ত কর্মক্ষম বৃদ্ধাঙ্গুলিকে কেন যে জোর করে বুড়ো নাম দেওয়া হলো। আঙুলেরা কথা বলে না, কিন্তু ওদের কাজও ফেলনা নয়। মধ্যমা প্রায়শ মাথা খুঁটে খুনসুটি করে। অনামিকা একটু মেয়েলি স্বভাবের, আংটি পরে সেজে গুজে থাকতেই ভালোবাসে। আর কনিষ্ঠা যেন বাড়ির ছোট মেয়েটি, সকলের হাত ধরে এ বাড়ি ও বাড়ি হেঁটে হেঁটেই তার আনন্দ। তর্জনী, কিন্তু জিরাফের মতো গলা বাড়িয়ে বড় বড় লোককেও শাসিয়ে দেয়। আঙুলেরা জ্ঞান পিপাসু, ওরা শিখে নেয় কলম ধরতে, বাদ্যযন্ত্রে সুর তুলতে, সাইকেলে ব্যালেন্স রাখতে, এমনকি অন্ধকারে সুইচ টিপে আলো জ্বালাতে। আমার মেয়ের হাত ধরে আমি সবখানে যাই, আর এমনভাবে ফিসফাস করে কথা বলি, তিনি মিলিয়ে দেখছি এই নিয়ে ঠিক কতবার হাত ধরে এসেছি আমরা। যোগ করলে তা হবে কমপক্ষে 1,01,121। ওরা বোঝে কতটুকু ছোঁয়া দিলে ভালোবাসা হয়, কতটুকু ছোঁয়া ঘুমানে শিশুদের চোখে। হাতেরা প্রকারভেদে বিভিন্ন প্রকার। কোনো কোনো হাত খুব নরম ও মিতব্যয়ী, কোনো কোনো হাতে উদ্যত রাইফেল, কোনো কোনো হ্যান্ডশেক খুব উষ্ণ এবং হৃদয় বিদারী। তৃতীয় বিশ্বের সংগ্রামী হাতগুলো যদি জিপারের মতো মিলিয়ে দিতে পারতাম। লোকে বলে আমার হাতে জাদু আছে, আর শুনতে শুনতে এখন আমিও বিশ্বাস করি। একটু এগিয়ে এখন যে কবিতাটা পড়বো, ওই কবিতাটা লেখার পরে আমার কাছে একটা রিয়াকশন তৈরি হয় যে এই কবিতাটা লেখার কথা ছিল কিংবা উচিত ছিল যারা বাংলাদেশে থাকে। এই কবিতাটা আমি নিউ ইয়র্ক শহরে বসে লিখছি, এই জন্য আমি নিজেরই একটু বাহাবা দেই আর কি। কবিতাটার নাম হচ্ছে গরিবের ঘরবাড়ি। গরিবের ঘরবাড়ি তো এখানে খুব কম দেখা যায়, উঁচা উঁচা বিল্ডিং সব। তো পড়ে দেই, দেখেন আপনাদের কীরকম লাগে। একটা জিনিস জাস্ট আপনাদের সাথে শেয়ার করা আর কি, যে
আজকে যে অনুষ্ঠানটা এখানে আয়োজন করছে এটাকে একক অনুষ্ঠান বলা যায় কবিতার, যেহেতু অন্য কেউ আর কবিতা পড়বে না, আমি একাই করবো। তো ওখানে নিউ ইয়র্ক শহরেও আমি কিন্তু 2 বার একক অনুষ্ঠান করেছিলাম, 2 বার বাংলায়, 1 বার ইংরেজি অনুষ্ঠান করেছিলাম, ওটা ছিল আমেরিকানদের সঙ্গে। তো আজকে ঢাকায় করছি গোটা 2-1। তো আজকে রংপুর শহরে আমার অনেক আগে করার কথা ছিল, যেহেতু রংপুর আমার বাড়ির কাছের শহর, আমার নিজের শহর, কিন্তু অনেকদিন পরে হলেও করতে পারতেছি, এটাই আনন্দ দিচ্ছে একদম। তো কবিতাটা পড়ি, নাম হচ্ছে গরিবের ঘরবাড়ি। গরিবের ঘরবাড়ি নগরের স্নিগ্ধ শোভা কেড়ে নেয়, কারণ ওদের বিছানা বালিশ নাই, চেয়ার টেবিল, বাসন কোসন, এমনকি নিজেদের দেখবার আয়নাও নেই। গরিবেরা শুয়ে থাকে হাতের উপর মাথা রেখে, ঘাস ও কংক্রিটে পিঠ রেখে, মাঝে মাঝে নিজেদের মুখ দেখে থেমে থাকা জল। প্রকৃতির ডাকে গরিবেরা প্রকৃতি দূষণ করে, নষ্ট করে জলের স্বচ্ছতা। গরিবেরা ঘরবাড়ি গরিবের, বৃষ্টি এলে ভিজে যায়, ঝড় এলে উড়ে যায়। ঘুমহীন মহলে মহলে ধনীদের কি ভীষণ মাথা ব্যথা, কিন্তু চোখ বুঝলেই গরিবের ঘুম আসে। আর যখন ঘুমায় মাথার উপরে দোয়েল কোকিল সারাক্ষণ সুমধুর গান গায়। যে কবিতাটা পড়লাম এটা ছিল গরিবের ঘরবাড়ি। এখনকার কবিতা যেটা পড়বো সেটা হচ্ছে আমার বাড়ি। থ্যাংক ইউ। আপনারা রংপুরের ছেলে আনিসুল হক যে উপন্যাসিক, তার নাম নিশ্চয়ই শুনেছেন অনেকেই, সবাই না শুনবেন। উনি বর্তমানে প্রথম আলো পত্রিকার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। উনি মাঝে মাঝে নিউ ইয়র্কে যান, নিউ ইয়র্কে গেলে আমার বাসায় আসেন উনি। তো আমরা গল্প করছিলাম, ওখানে টেলিভিশনের একজন অভিনেত্রীও ছিল, আমরা বন্ধুবান্ধব মিলে কয়েকজন আড্ডা শেষে উনি বলল যে এক কবির বাসায় আসলাম, একটা কবিতা না শুনলে কেমন হয়। তো ওনার অনুরোধে কবিতা যখন পড়তে এসে, তো উনি করলেন কি, রেকর্ড করে লাইভে অন করে দিলেন। স্যার একটু অ্যাডজাস্ট করে নিয়ে, স্যার একটু সামনে আগায় দিয়ে, সরি স্যার। তো লাইভে অন করে দিলেন, পরে দেখা গেল যে ওইটার ভিউ হয়েছিল প্রায় 28,000। তো কবিতার ব্যাপারে এটা একটা আনইউজুয়াল ঘটনা। তো আমার বাড়ি কবিতাটা আমি পড়ি। আর আমার বাড়ি যে রংপুরে, আমি কি ভুলে গেছি? আনিস আমার বন্ধু ছিল, আমি কোনোদিন ভুলে যাব? গ্রাম্য পথে গাড়ির চাকার আঁকা বাঁকা দাগ, শ্মশানের চারপাশে পোড়া কাঠখড়ি ছড়ানো ছিটানো, আমি কি ভুলে গেছি? আমি কি ভুলে গেছি বদরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডাক বাংলার কিচিরমিচির আর ভাঙা ভাঙা পাখিদের ছায়া, হক সাহেব, মমিন চৌধুরী আর মিজান স্যারের নীরব স্নেহের কথা? আমি কি ভুলে গেছি ডালে ডালে বসে থাকা হলুদ পাখিটার কথা? কেন যে আমাকে দেখলেই পাখিটা উড়াল দেয়। আমি কি ভুলে গেছি
ঘন বর্ষায় মাথা উঁচু করে থাকা সোনালি আঁশের ক্ষেত, মাইক বাজিয়ে ঘাটিয়ালের হালখাতা। আমি কি ভুলে গেছি কোন মাসে সরস্বতী পূজা? আমি কি ভুলে গেছি যাত্রা নায়কের রকমারি জামা? আর শেষ রাতে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাবের শেষ আর্তনাদ? আমি তো দেখেছি সারি সারি পিঁপড়ের দল কি অনেক ঐক্যে উঠে গেছে ঢিবির উপর। আমার তো মনে আছে পায়রা বন্দর, বেগম রোকেয়ার বাড়িঘর। আমার তো মনে আছে তাজহাট জমিদার বাড়ি, রংপুর বার্তাবহ। আমার তো মনে আছে ক্ষুদিরাম, সূর্য সেন, তিতুমিরের বাঁশের কেল্লা। আমার তো মনে আছে নুরুদ্দিনের কথা। তোমরা সবাই লেখি রাখেন ভাই। মোর বাড়ি বদরগঞ্জ, জেলা রংপুর। যেহেতু আমি দূর দেশে থাকি, কিন্তু কবিতা বাংলায় লিখি এবং বাংলা ভাষার কবিতা লিখি। অনেক সময় আমি নির্ভর করি কিছুটা, আমার খবরের কাগজ পড়া একটা অভ্যাস আছে। খবরের কাগজে সেরকম নিউজ পাইলে ওই নিউজটার উপর বেস করে আমি বেশ কিছু কবিতা লিখছি এবং কবিতাগুলো বেশ পপুলার হয়েছে। ইরানের একটা মেয়ে রেহানে জাবারি নাম ছিল, তার ফাঁসি হয়। সেই ফাঁসির আগের রাতে উনি তার মাকে একটা চিঠি লেখে, খুব টাচি কবিতা, টাচি একটা ব্যাপার। ওইটার উপর লিখছিলেন। তো আয়লান কুর্দি, সিরিয়ান একটা ছেলে, ছোট্ট ছেলে, ও বাবার সাথে ওরা অন্য দেশে যাচ্ছিল নৌকা নিয়ে, নৌকা ডুবি হয়ে মারা যায় সবাই, ও ছেলেটাও মারা যায়। তো ছেলেটা সমুদ্র সৈকতে, তার একটা লাল জামা ছিল পরনে, তার ছবিটা ভেসে ওঠে। ওইটা নিয়েও একটা কবিতা লিখছিলাম। ওই কবিতার নাম ছিল আয়লান কুর্দি। ওই ছোট ছেলেটার নাম ছিল আয়লান কুর্দি। তো এরকম একটা কবিতা ঘটনা পড়ে আমি একটা কবিতা লিখি। কবিতাটার নাম পাগলি। এই পাগলির ঘটনাটা আপনার ওই শিবচর, ওইটা সম্ভবত ফরিদপুর জেলায়। হ্যাঁ, তো ফরিদপুর জেলায় আচ্ছা দেখি একটু, আমি সিরিয়ালটা মেনটেন করে নিই একটু। এটা হচ্ছে পাগলি সিরিজে আমার 4টা কবিতা লেখা আছে। এটা 3 নম্বর কবিতাটা। ফেব্রুয়ারি 20 তারিখ 2018 সাল, শিবচর, এটা মাদারীপুর জেলায় পড়ছে। হাতির বাগান মাঠে মানসিক ভারসাম্যহীন এক নারী 4 যুবকের সহায়তায় একটা শিশুর জন্ম দেয়। এই খবরটা খবরের কাগজে পড়ে আমি এই কবিতাটা লিখি। আর কবিতাটা এরকম: কাঁপতে কাঁপতে সে কুপিটিও নিভে গেছে শিবচর হাটে, থেমে গেছে পাখিদের হইচই আর গ্রাম্য হাটের রুগ্ন কোলাহল। অন্ধকারে ভেসে আসে সেই আদিম চিৎকার। কেউ কি জানে কি কি ভুল ফুটেছে আজ পৃথিবীতে? খোলা আকাশের নিচে ফিসফাস কথা হয়, পাগলিটা মা হয়েছে। পাগলিটা মা হয়েছে। গ্রাম্য টাউটের চায়ের ধোঁয়ায় সভ্যতার ইতিহাস ঝাপসা হয়ে আসে। খবরের কাগজ, ফেসবুকে, টুইটারে, টেলিভিশনের পর্দা জুড়ে খবর আসে পাগলিটা মা হয়েছে, কিন্তু বাবা হয় নাই কেউ। এইরকমই একটা ঘটনা
মানে খবরের কাগজের খবর শুনে কবিতা লেখা। আপনারা এখানে পীরগঞ্জের আছে কেউ নাকি? আচ্ছা, নাই মনে হয়। তো এইটা পীরগঞ্জের একটা ঘটনা। আচ্ছা, যাই হোক, তো এটা 2021 সালে অক্টোবর 17 তারিখে রংপুরের পীরগঞ্জে হিন্দু বাড়িতে আগুন, আশ্রয় এখন মন্দিরে। এই খবরটা খবরের কাগজে পড়ে কবিতাটা লিখি। এখানে কিছু নাম টাম আছে এখানকার অধিবাসীর নাম। সেই নাম অনুসারে কবিতাটার নাম দিয়েছি রীতা রানী। রীতা রানী একটা মহিলার নাম ছিল। রীতা রানী কয়, আসেন বাহে, কায়ো আসেন। খোলা আকাশের নিচ থেকে 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 ভেসে আসে বিলাপ ক্রন্দন। কান্দে মাঝিপাড়া, কান্দে রামনাথপুর, কান্দে রাধা গোবিন্দ মন্দির। মোর ছনঘর, বিছানা বালিশ, গোলাঘর পুরি ছাই। মোর আলমারি, বিয়ার শাড়ি, কিছু নাই। কান্দি কান্দি রীতারানী কয়, মোর দুর্গা ছিন্ন মস্তা। মোর শৈল পৈল উপাস সারাদিন, ঠাসাঠাসি করিয়াছি, আসি ঈশ্বরের কাছাকাছি। ঝরি হওছে আজ সারাদিন, বেটি মন না খাওয়া। আর শুকান মুখখানি দেখি মনে হয় দুনিয়ার সবাক ডাকি কম, কায়ো আসেন, আসেন ভাই। ভগবান তুমি কোন? এটা তো দেশের ঘটনা নিয়ে লেখা, এটা একটা ইন্টারন্যাশনাল ঘটনা নিয়ে লেখা। আপনারা সবাই জানেন যে ফিলিস্তিন আর ইসরায়েল ওদের যুদ্ধ টুদ্ধ লাগিয়েই আছে প্রায় সবসময়। তো এটা খুব বিখ্যাত একটা ছবি। একটা ছোট বাচ্চা, বয়স তার 3-4 বছর হবে। ওই 3-4 বছরের বাচ্চাকে 3 জন ইসরায়েলি সৈন্য রাইফেল তাক করে আছে। তো 3 বছরের বাচ্চা যে নিজে কথা কইতে পারে না ঠিক মতো, নিজে কিছু বোঝে না, কিছু চেনে না, তাকে 3 জন মানুষ, 3 জন সোলজার রাইফেল তাক করে আছে তার দিকে। এই দৃশ্যটা দেখলেই কীরকম জানি লাগে। ওই দৃশ্যটা দেখার পর আমি এই কবিতাটা লিখি। 3 বছরের ছেলেটি তাকিয়ে আছে, তার দিকে তাক করা 3টি রাইফেল, 3 জন সৈন্য তাকে ঘিরে। ছেলেটি কি জানে কি ওদের কাজ? ছেলে কি জানে কি তাদের পরিচয়? ছেলে কি জানে গাজায় মৃতের সংখ্যা এখন কত? ওরা দেখতে ঠিক তার বাবার মতো, ওরা দেখতে ঠিক তার পাশের বাড়ির চাচার মতো, কিন্তু বাবার চোখ ওরকম লাল ছিল না, চাচার হাতে কোনো অস্ত্র ছিল না। ছেলেটি তাকিয়ে আছে ওদের হেলমেটের দিকে, ছেলেটি তাকিয়ে আছে জঙ্গলি ছাপের ইউনিফর্মের দিকে, ছেলেটি তাকিয়ে আছে চকচকে বেয়নেটের দিকে। এখন ওর খুব ঘুম পাচ্ছে। এ সময় তো ও মার বুকে ঘুমিয়ে থাকারই কথা। এ সময় কেউ তাকে ঘরের বাইরে দেখেনি কোনোদিন। ও কি জানে ওর ছোট বিছানাটি আর নেই? ও কি জানে ওর রঙিন খেলনাগুলো আর নেই? ও কি জানে ওর মার বুকে বুলেটে বুলেটে ছিন্ন ভিন্ন 3 জন সৈন্য তাকে ঘিরে, তার দিকে তাক করা 3টি রাইফেল। তুমি কি জানো একজন পিতা কত কষ্টে দেখে তার মৃত সন্তানের মুখ? একজন পিতা কত অসহায় কবরে শোভায় তাকে। এখন ভোর, ও ঘুমোচ্ছে, ওর চোখে খুব ঘুম। এ সময় মার বুকে এভাবেই ও ঘুমিয়ে থাকে। এখন
দু একটা কবিতা পড়বো, যেটা এটা হচ্ছে কিছুটা আমেরিকার ঘটনা মিশন আছে। আমি যেহেতু ওইখানে থাকি, চেষ্টা করি যে ওইখানকার কিছু জীবনযাপনের ঘটনাও যাতে কবিতায় আসে। এখন আপনারা জানেন অনেকে প্রায় 1.5 কোটিরও বেশি বাংলাদেশি বিভিন্ন দেশে বাস করে, চাকরির জন্য হোক, পড়াশোনার জন্য হোক। তাদের কিন্তু একটা জীবন আছে। এ নিয়ে একটা বলে, আমি এক সময় এক আমেরিকান মহিলা, উনি পিএইচডি ছাত্রী ছিলেন, তাকে বাংলা পড়াই 3-4 মাস। ও বিশ্ববিদ্যালয় থেকে খুঁজে বাইর করছে, আমি কেমন করে জানি। তো কন্ডিশন ছিল যে যে পড়াবে তাকে দুটো ভাষায় সমানভাবে দক্ষতা হইতে হবে, এই জন্য যে যাকে পড়াবেন ছাত্রী, তো সে তো অন্য ভাষা জানে না, ইংরেজি ছাড়া। তো যাই হোক, আমি ওখানে এই বিষয়টাই পড়াই, ইংরেজি পড়াই, সেই সুবাদে আবার বাংলা কবিতাও লিখি। ওরা পত্রিকা থেকে আমার খবরটা পাইছে। তো তার রিসার্চের পিএইচডি থিসিসের বিষয় ছিল যে একটা বাংলাদেশি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যখন ওরা আমেরিকায় যায়, তাদের বিবাহিত জীবনটা কীরকম, মানে সংসার কিভাবে চালায়, চাকরি, বাচ্চা কাচ্চা, স্কুলে যাওয়া, এসব কীভাবে ম্যানেজ করে, এবং তাদের দুইজনের সম্পর্ক। একই জিনিসটা আবার বাংলাদেশেও ওই মহিলা আমেরিকাতে 150 জন বাঙালি পরিবারের ইন্টারভিউ করে। এটাই তার থিসিস ছিল, পিএইচডি। আর 150 জন বাংলাদেশে যখন আসবে, তখন বাংলাদেশে যারা কোনোদিন বিদেশে যায়নি, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে নিয়ে ওরা কীভাবে জীবনযাপন করে, এই দুই জীবনের তুলনামূলক আলোচনাটা হবে তার থিসিস, রিসার্চ পেপার। তো আমি জিজ্ঞেস করলাম, তুমি বাংলা শিখে কী করবে? তো বলে যে না, আমি যেহেতু বাংলাদেশে 6 মাস থাকবো, একটু যদি বলতে পারি তাহলে আমার একটু সুবিধা হবে চলাফেরা করতে, বাজার করে বাজার টাজার করা, এসব। তো এইরকম কয়েকটা ঘটনা নিয়ে আমি 2-4টা কবিতা লিখি ওখানে। তো আমাদের চেহারার কিন্তু কী বলবো, ওইটারে একটা আইডেন্টিটি আছে, আমাদের দেখলে বোঝা যায় যে শুধু আমি না, আমার তাদের যে কেউ এখানে যারা বসে আছেন সবাইকে দেখলেই বোঝা যায় উনি পাকিস্তানি হবে, না বাংলাদেশি হবে, না নেপালের হইতে পারে, ইন্ডিয়ানও হইতে পারে, মিক্সচার থাকে আর কি। তো আমেরিকা আপনারা জানেন যে ওখানে নিগ্রোদের বাস আছে একটা, প্রায় 35 মিলিয়ন অধিবাসী নিগ্রো। স্প্যানিশ প্রচুর আছে, ওইরকম 30-40 মিলিয়ন, বাকিগুলো সাদা আমেরিকা। তো বাংলাদেশি সবার না, অনেকের ধারণা যে কালোদের কিন্তু একটা, নিগ্রোদের বিশেষ করে একটা আইডেন্টি করার জিনিস আছে, তো ওদের চুলটা কোঁকড়ানো হয় সবসময়। অনেক নিগ্রো আছে আমাদের চেয়ে অনেক বেশি গায়ের রং তার পরিষ্কার, কিন্তু সে নিগ্রো, কারণ ওই চুলটাই তাকে ওই আইডেন্টিটিটা তৈরি করে দিয়েছে। তো এখন অনেক বাঙালি মনে করে যেহেতু আমরা সাদাদের মতো, কালোদের ওদিকে যাইতে চায় না, ভয় করে, ওদের ফিজিক্যালি ওরা একটু লম্বা চড়া বেশি। তারপরে এটা একটা সম্মানেরও ব্যাপার। অনেক কালো এলাকা আছে যেখানে বাঙালিরা যাইতে চায় না, ভয় পায়, গেলে হয়তো টাকা পয়সা চুরি করে নেবে। এটা হয়, ঘটনাগুলো সত্য, ওনারা যেটা চিন্তা করতেছে। তো ওইরকম একটা ঘটনা নিয়ে এই কবিতাটা লেখা। এই সিরিজে আমি 15টা কবিতা লিখি, নাম দিছি বাঙালি মন। এটা 1 নম্বর কবিতা। দোস্ত আমার নতুন আইছে শহরে, তাও প্রায় বছর 6-7। মাঝে মাঝে তার মনের কথা কইতে আসে, খুব সহজেই সে কালোরে কালো আর সাদারে সাদা কইতে পারে। চায়ে চুমুক দিতে দিতে কয়, আসছে মাসে নতুন বাড়িতে উঠতেছি, জানিস এলাকাটা খুব ভালো, একটাও কালো মানুষ নাই। হাসতে হাসতে আমি কই,
দোস্ত, তাহলে তো তুই হবি ওই মহল্লার প্রথম কালো। এটা হচ্ছে, এগুলা কিন্তু সবগুলাই সত্য ঘটনা অবলম্বনে। এটা দেখবা ক্যারেক্টার। কবিরা তো সবচেয়ে কবিতা সত্য ঘটনা নিয়ে লেখে তা না, এটা দরকারও নেই, বানায় লেখা যায়। এটা 1993 সালের একটা ঘটনা। আমি বাংলাদেশে আসছিলাম, ফেরত যাইতেছি, তো এয়ারপোর্টে আমাদের জিজ্ঞেস করে কোথায় যাবেন। আমি কই আমেরিকা। কি করা হয়? শিক্ষকতা। বাঙালিদের পড়া? জি না, আমেরিকানদের পড়ায়। ও আচ্ছা, আমেরিকানদের বাংলা পড়া? না, আমেরিকানদের ইংরেজি পড়ায়। এক চিলটা হাসি দিয়ে বিজ্ঞের মতো বললেন তিনি, আপনি আমাদের গর্ব। হ্যাভ এ সেফ ট্রিপ স্যার। নাম দিছি বাঙালি মন। এটা 1 নম্বর কবিতা। দোস্ত আমার নতুন আইছে শহরে, তাও প্রায় বছর 6-7। মাঝে মাঝে তার মনের কথা কইতে আসে। খুব সহজেই সে কালোরে কালো আর সাদারে সাদা কইতে পারে। চায়ে চুমুক দিতে দিতে কয়, আসছে মাসে নতুন বাড়িতে উঠতেছি। জানিস, এলাকাটা খুব ভালো, একটাও কালো মানুষ নাই। হাসতে হাসতে আমি কই, দোস্ত, তাহলে তো তুই হবি ওই মহল্লার প্রথম কালো। এটা হচ্ছে, এগুলা কিন্তু সবগুলাই সত্য ঘটনা অবলম্বনে। এটা দেখবা ক্যারেক্টার। কবিরা তো সবচেয়ে কবিতা সত্য ঘটনা নিয়ে লেখে তা না, এটা দরকারও নেই, বানায় লেখা যায়। এটা 1993 সালের একটা ঘটনা। আমি বাংলাদেশে আসছিলাম, ফেরত যাইতেছি, তো এয়ারপোর্টে আমাদের জিজ্ঞেস করে কোথায় যাবেন। আমি কই আমেরিকা। কি করা হয়? শিক্ষকতা। বাঙালিদের পড়া? জি না, আমেরিকানদের পড়ায়। ও আচ্ছা, আমেরিকানদের বাংলা পড়া? না, আমেরিকানদের ইংরেজি পড়ায়। এক চিলটা হাসি দিয়ে বিজ্ঞের মতো বললেন তিনি, আপনি আমাদের গর্ব। হ্যাভ এ সেফ ট্রিপ স্যার। ভাঙা বাস থেকে নামে রবিউল। শহরের পিচঢালা পথ খুব শক্ত শক্ত লাগে তার। টম ক্রুজের মতো চুল কাটা, গুলশানের বব। তাকে দেখে মনে হয় গ্রাম থেকে আইলো আরও একটা খ্যাত। বছর 5 পরে রবিউলের সাথে ফের দেখা তার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বব জিগায় তারে, তুই এখানে কি করস? রবিউলে কয়, আমেরিকা যাই। আমিরাতের প্লেনটি আকাশে কোমর সোজা করতে করতে নিজের জিগায় সে, খ্যাতটা হিসাব পাইল কেমনে? এটাও একটা সত্য ঘটনা অবলম্বনে। ঘটনার হিরো হচ্ছে আমি নিজেই। আমি তো ওখানে ছাত্র হিসাবে পড়তে যাই। তা আমার এক ক্লাসমেট, হোয়াইট আমেরিকান, ও বলতেছে, তুমি তো শহরে থাকো খালি, আমার বাড়ি গ্রামে, তোমার আমি আমার গ্রামের বাড়িতে নিয়ে যাবো একদিন, দেখবা আমরা কিভাবে থাকি গ্রামে। তা আমি বললাম যে ভালো কথা। তো এখানে আরেকটা যে জিনিসটা করছি, আপনারা এই ডিসক্রিমিনেশন শব্দটার যে একজন আরেকজনের যে ইয়া করে, বর্ণবাদের জন্য যে
আপনাদের ধিক্ষার দেয় আর কি, সাধারণত স্মার্ট, ওরা আপনার মুখে কিছু কমে না, এই কাজ করে দেখাই দিবে যে আই ডোন্ট লাইক ইট। আপনি আমাদের মতো লোক একেবারে পিওর সাদা নেইবারহুডে যায় আপনি সহজে থাকতে পারবেন না এই জন্য যে ওরা কেউ মিশবে না আপনার সঙ্গে, যেহেতু আপনি ইউ লুক ডিফারেন্ট। তো ওরা এমনভাবে কাজ করবে যে দেখেন, এই কবিতাটা শুনলে একটু বুঝতে পারবেন। এখানে একটা লাইন আমি আপনাদের একটু পরিষ্কার করে দিই এই জন্য, তাহলে কবিতাটা বুঝতে আপনাদের সুবিধা হবে। যেমন, এই রিক্সা যাবা নাকি? তো ঢাকায় গেলে আমরা এই মানুষটাই যায় কই কি, ওই রিক্সা যাইবা নাকি? এটা কিন্তু ঢাকার আঞ্চলিক কথা একটা। তো এইখানে ওখানকার একটা আঞ্চলিক লাইন আমি ইউজ করছি, এই জন্য বলতেছি যে এইন্ট বলে একটা শব্দ আছে, কিন্তু ডিকশনারিতে কোনো কিছু খুঁজে পাবেন না। এটা বানানো, মুখে মুখে বানানো একটা শব্দ। এর মানে হচ্ছে ইজ নট অথবা আর নট, ইউ আর নট কিংবা হি ইজ নট, এইটা বুঝলেই চলবে। তো আমরা এখন ওই ছাত্রী আমারে নিয়ে যাচ্ছে তার বাসায়, তো সোজা সাপটা বলেই ফেলি, সে একজন সাদা আমেরিকান। আর বাংলার শ্যামল গড়ন নিয়ে আমারও অহংকার কম নয়। তার সাথে ক্লাসরুম থেকে কফি হাউস আর বিকাল রোদে ঝিলমিল করা ঘাসের সবুজ দেখে সূর্যাস্তটা হেলে পড়ছে ইয়ালো স্প্রিংয়ে। এই ছোট্ট গ্রামীণ জনপদ তাকে চেনে। এন্ট্রিওক কলেজ পার হতেই আমাদের গাড়ি থামে। দূর থেকে ওর বাবা জোর গলায় জানতে চায়, হে ভেনেসা, হু ইজ দ্য গায়? বাংলাদেশ থেকে এসছে ও বাবা, আমার সাথে পড়ে। দীর্ঘদেহী মিস্টার অ্যান্ডারসন হাসতে হাসতে হাত বাড়িয়ে দেয়। হ্যালো ইয়াং ম্যান, ইউ লুকিং গুড, বাট ইউ ain't গুড লুকিং। বুঝে কিংবা না বুঝে সকলের সাথে আমিও হাসতে থাকি। মুহূর্তে কফির ঘ্রাণ ছড়িয়ে পড়ে ঘরের কোনাকাঞ্চিতে। রাত আসি বিদ্যুৎ খুঁটির বাল্বগুলো বিশ্বস্ত দাসের মতো আলো দিয়ে যায়। পথের দুধারে বিস্তৃত কর্নফিল্ড হচ্ছে ভুট্টার গাছ। আমাদের গাড়ি চলে উঁচু নিচু আঁকা বাঁকা পথে, আর তার দোল খেতে খেতে মাথার ভিতরে ঘুরপাক করে, ইউ লুকিং গুড, বাট ইউ ain't গুড লুকিং। এইসব মানে হচ্ছে এই লাইনটা যে তুমি সুটটাই করে আসছো, আজকে ভালোই লাগতেছে দেখতে, কিন্তু তুমি দেখতে ভালো না। হ্যাঁ, না বিরতি লাগবে না, আর 2-3টা পরে আমি শেষ করে দিই একেবারে, তারপরে আপনি আসবেন। আমরা দুটো কবিতা পড়ে একটু গান শুনি। হ্যাঁ, ঠিক আছে, শোনেন হবে। এখন গানটা দিয়ে আলোচনাগুলো শেষ, গানটা গান শুনে না বললাম, আমাদের মতো একটু ইয়ে করতে দেন, জেনারেশন ধরে রাখতে হবে। ওকে। রংপুরের ঠিক উপরে না, রংপুরকে জড়িত করে আমার বেশ কিছু কবিতা আছে, লিখছি। তারই একটা কবিতা আমি পড়ি আজকে। কবিতাটার নাম হচ্ছে আমি কি সুখে আছি। জন্মাইছি গ্রামে, সন্ধ্যা হইলেই চারিদিকে আন্ধার দেখিতাম। যাহারা গ্রামগঞ্জ আর নদীকুল জাগাইয়া রাখিত, মানে পাখি সব, এত সব কিচির মিচির সূর্যাস্তের সাথে কোথায় হারায়, কোনোদিন ভাবনায় আসে না।
পাশের বাড়ি থেকে রেডিওর গান ভেসে আসে, কি মধুর তার সুর। মনে মনে ভাবিতাম, আহা, তাহারা কি সুখী আছে। আমাদের রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, আমাদের ঘোড়া ছিল না, গাড়িও ছিল না। মাঝে মাঝে কাছের শহর রংপুরে যাইতাম। মুই গ্রামের মানুষ, তাই ভয়ের থাকুন, কি হইতে ফের কি হয়ে যায়। দেখি শহরের মানুষ কি সুন্দর করে কথা কয়, আমার কথাগুলা ওদের মতো সুন্দর হয় না। আমার জামা কাপড়ও কেমন জানি, কি যে সুন্দর সুন্দর মেয়ে মানুষ রিক্সা দিয়া যায়, কি সুন্দর সাজগোজ, কপালের টিপ, ইস কি যে সুন্দর কইরা আসে ওরা। আমি হাঁটতে হাঁটতে দেখি বড় বড় দোকান আর কত কত জিনিস, ভাবি দুনিয়ায় মেলা কিছু করবার আছে, দেখবার মতো জিনিসেরও অভাব নাই। মনে হয় যদি এইরকম বড় শহরে আমার বাড়ি হইতো, 2 তলা বাড়ি। বহুদিন আমি স্বপ্নে দেখিয়াছি 2 তলা বাড়ি। তারপর কি হইতে যে কি হইয়া গেল। রংপুর শহর পার হইয়া বড় শহর, ঢাকার উপর দিয়া আসিয়াছি আরো বড় শহর। ইহার উঁচা উঁচা দালান দেখিতে মাথার টুপি খসিয়া পড়ে। এ শহর আলোয় আলোয় ঝলমল করে, এ শহর ঘুমায় না কখনো। কত কি যে দেখিয়াছি। তারপর কি সুখে আমিও একদিন বাঁধিলাম ঘর। আমার ঘরে যখন অনেকগুলো রেডিও, রঙিন টেলিভিশন, নতুন টয়োটা গাড়ি, ইটে কাঁথা 3 তলা বাড়ি, আমি কি সুখে আছি? দূরে তাকায় দেখি ওইসব দৃশ্য আরো সুন্দর। এখন কোথায় শেষ 3 মিনিট লাগবে। আমাদের দেশে কিছু, এটাও একটা সত্য ঘটনা বলে বলি। সেদিন বৃষ্টি পরে আমি একটা টং দোকানে বসে বন্ধু 2-3 জন সহ চা খাইতেছি। তো যেহেতু একটু টিপটপ করে বৃষ্টি পড়তেছিল, অনেকক্ষণ আমি বাইর হই নাই, 1 ঘন্টা 3 ছিলাম। তো বাইর হওয়ার সাথে সাথে একজন কয়, আপনি এই যে আমেরিকায় থাকেন, টঙের দোকানে বসে এতক্ষণ বসে থাকি না। তো যাই হোক, ওই লোকের সাথে দেখা ট্রেনের মধ্যে একদিন আমরা এই বদরগঞ্জ থেকে রংপুর শহর আসতেছি। কবিতা পরে এই উনি বিএ পাস লোক, কবিতাটার নাম হচ্ছে সেই বিএ পাস তরুণের জন্য কবিতা। ট্রেনে সে আমার কাঁধে হাত রেখে বলে, ভাই আপনি বিদেশে লেখাপড়া শিখেও এই যার তার সাথে পথে ঘাটে বসে গল্প করেন কিভাবে? লোকাল ট্রেনের দোল খেতে খেতে আমি তাকে বলি, যদি তাই না করতাম, তুমি আমার কাঁধে হাত রেখে একথা জিজ্ঞেস করতে কিভাবে? এবারে শেষ কবিতা। আমরা যারা বাইরে থাকি, বিশেষ করে ইউরোপ আমেরিকায় যারা এক ধরনের সেটেল হয়ে গেছে, ওদের মাথায় একটা জিনিস কাজ করে যে আরে আছি 4-5 বছর থাকে চলে যাবে। আমারও এরকম ইচ্ছাই ছিল। তারপর দেখি থাকতে 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 আমার এখন চলতেছে 44 বছরে পড়ল, 43 বছর পার হয়েছে। তো মাঝে মাঝে বাড়ির কথা যে মনে হয় না তা তো না, বাড়ির কথা মনে হয়। চিন্তা করতে করতে আগায় যায় চিন্তা, এ বাড়িটার কি হবে? আমি তো এখানে থাকি, এ বাড়িটা কে থাকবে একদিন? তো বিক্রি করার সিদ্ধান্ত না। এই পর্যন্তই কই। এখন কবিতাটার নাম হচ্ছে বসত ভিটা। এরকম চিন্তা করতে করতে অনেক রাত পার হয়ে যায়।
আজ আর ঘুম আসে না, সারা দেয় ক্লান্তি ভরা, কিন্তু ঘুম আসে না। সারা রাত কথা বলি আমি আমার নিজের সাথে, সেই ছোটবেলাকার সাথে, চিরকাল যারা পালিয়েছে ভয়ে, সেই সব ঝিঝি পোকা, হাওয়ায় ওরা ফড়িংয়ের সাথে। আমার সম্মুখে যার মাথা চিরকাল নত ছিল, তারও সাথে সেই পিঁপড়েটা যে বহুবার ভেসে গেছে এক ফোঁটা শিশিরের ভাবে, সেই জ্যোৎস্নাটুকু যে ফিরে গেছে অভিমানে, কথা বলি তার সাথে। সারা দেহে ক্লান্তি ভরা, কিন্তু ঘুম আসে না। আজ আর একটা দস্তখত, একটা মাত্র সই, একটা স্বাক্ষরে 7 পুরুষের রক্ত ঘাম ভর হয়ে যাবে। এই আম গাছ, গোয়ালের গরু আমাকে আর চিনবে, লাউ ফুল, কাঁঠালের ছায়া আমাকে চিনবে না। উঠানে ঘুমানো কুকুর ওর মায়াবী চোখ তুলে তাকাবে না। ফের যদি ফিরে আসি রোদ পোহা কোনো গধূলিতে, ভীরু বুকে কড়া নাড়ি দরজায়, খুব কৌতূহলে চোখের পলক ফেলে জানতে চাইবে কেউ কাকে চাই। আমি কি সেদিন বলতে পারবো এই ঘর আমার ছিল মাথার উপরে মার ছবি, পাশে রবীন্দ্রনাথ। আমি কি সেদিন বলতে পারবো বাড়ির পিছনে বকুল তলায় বন্ধুর সাথে বসে লুডু খেলবার কথা। পাড়ার ভাবিরা এসে কতবার জেনে গেছে কেমন আছিস তুই, শোন তুইও আবার বিদেশ চলে যাস। আমি জানি ফিরতে না ফিরতেই মা জিজ্ঞেস করবে লাউ গাছটায় কি আগের মতোই লাউ ধরেছে। নদীকে বলেছি শশা গাছে একটু কম পানি। কবুতরগুলো ঠিকঠাক আছে তো, নতুন কোনো ডিম এসছে, তোর বাবার কবরটা তুই দেখ, আর একটু ভেবে দেখ। এবার আমরা প্যারিস না গিয়ে না হয় দেশের বাড়িতে যাই, দেখিস ভালোই লাগবে। ভোরবেলা ঝরা বকুলের অমুক স্নিগ্ধ ঘ্রাণ, রাল্ফ লরেন, ক্যালভিন ক্লাইন পরিচিতিতে। বাড়িটার কথা ভেবে ভেবে কথা বলি নিজের সাথে, সারা দেহে ক্লান্তি বলি, কিন্তু ঘুম আসে। চাঁদটাও হেলে গেছে প্রায় দূরের পশ্চিমে। সকলে উঠবার আগে শীতের শিশির পায়ে মেখে খুব একরোখা হন করে সারা মাঠ হেঁটে দরজায় করানারি বলি এবার বিক্রি হবে না তারা বলি। আমরা কিছুক্ষণ মুখোমুখি, চোখাচোখি, নির্বাক। আমার ভেতরে আস্তে আস্তে জেগে উঠি আমি, তার পিঠে হাত রাখি, বলি তারা বলে জন্মভূমিকে কোনো দামে বেচা যায়। বুকটা হঠাৎ হালকা বাতাবি লেবুর পাতাগুলো বহুদিনের অভিমান কেড়ে ফের খুশবু ছড়ায়। আমি মুহূর্তেই ফিরে যাই আমার শৈশবে, উঠান পেরিয়ে এঘর ওঘর ছুটি, আর মা আমার পিছন পিছন কি গভীর সংশয় চিৎকার করে ডাকছে, খোকা থ্যাংক ইউ ভাই। এরকম ধৈর্য ধরে 10-12টা কবিতা শোনার লোক খুব কম আমাদের দেশে। আপনাদের ধৈর্য এবং সহিষ্ণুতা। আমি আগে পরিচিত হয়েছি আমেরিকায় থাকা অবস্থায়, তার সাথে আমার টেলিফোনে এবং কি বলে এটা লাইভে ইউটিউব লাইভে হয়েছে। তো ওনার কবিতা শোনার জন্য আসলে আগ্রহ ছিল, এবং এত সহজ সরল এবং বলা যায় যে কাউকে স্পর্শ করবে তার আবেগ। আর কবিতার মধ্যে আমেরিকান অনুষঙ্গ যেমন আছে তেমনি বাংলাদেশের অনুষঙ্গ আছে, তবে বাংলাদেশ যেহেতু ওনার
আমাদের কবি মাইকেল মধুসূদনের মতো তার হৃদয়টা সবসময় বাংলাদেশেই পড়ে থাকে, যার ফলে তার কবিতা পড়লে খুব কমই বোঝা যাবে যে তিনি ইংল্যান্ডে বসবাস করেন। এরপর আরো তার কবিতা আমরা সময় শুনবো এবং তাকে আমরা বছরই বাংলাদেশে পাবো। আমার পরিচয় হয়েছে, আমি এখন রূপপুরে আছি। আশা করছি ভবিষ্যতে আমি ঢাকায় থাকলেও তখনও তার সঙ্গে আমার দেখা হবে এবং ঢাকাতে যে অনুষ্ঠানগুলো হবে আমি সেইগুলোতে উপস্থিত থাকার উদ্যোগ ব্যক্ত করছি। ধন্যবাদ। আমি খুব গভীরভাবে তার কবিতা শুনছিলাম। যুগ সন্ধি করে ভাঙা করার যুগ সন্ধি করে আমরা দাঁড়িয়ে আছি। উনি তার বক্তৃতায় ওনাদের শেষের কথায় বলেছেন, আমরা আমাদের সমাজটা এখনো আধুনিক হয়নি। অর্থাৎ আমি যেটুকু বুঝেছি, আমরা যৌথ পরিবার ভেঙে একান্ন পরিবার ভেঙে এখন অনু পরিবারে রূপান্তরিত হয়েছে। ফলে বিচ্ছিন্নতা বোধ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত পরবর্তী দিনের কবি এসছে, তারা আজকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ দেখে নাই, তারা আজকে টিকটক দেখেন নাই। এর মধ্যে যে সমস্যাগুলো আছে